একদিকে তারা আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে সংসদে ছিল, আরেকদিকে এই আন্দোলনের কোনো কোনো পর্যায়ে তারা আন্দোলনকে সহায়তা করেছে বা আন্দোলনের সাথে ছিল। বামপন্থীদের সাথে বৈঠক করেন, আপনি যদি জামাতের সাথে বৈঠক করেন, সেই জায়গা থেকে আপনার সংস্কার প্রশ্নে আলোচনায় জাতীয় পার্টিকে আমার মনে হয় যে ডাকা উচিত। ইনক্লুসিভ পলিটিক্স করবেন, অল ইনক্লুসিভ, একটা ইনক্লুসিভ পলিটিক্স করা মানে হলো যে প্রত্যেককেই তো সাথে নেয়া। জাতীয় পার্টির মতো ছোট দলগুলোর সাথে যদি এখন সেই আচরণগুলো শুরু হয়, তাহলে সেটা কিন্তু একটা নতুন ধরনের আপনার হলো যে পাথরে ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ৮-৯টি দলের সাথে বৈঠক করেছেন, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। তো বাংলাদেশের একটি গণমাধ্যম প্রথম আলো তারা একটি প্রতিবেদন করেছে, সেখানে বলছে যে তাদের একাধিক সূত্র বলছে যে জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে জাতীয় পার্টির প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসার ব্যাপারে আপত্তি রয়েছে, এবং যেটি হচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের একটি জনসমর্থন এবং ভোট ব্যাংক রয়েছে। তাদের বাদ দিয়ে যদি অন্তর্বর্তী সরকারের এই সংস্কার নির্বাচন নিয়ে যে সংলাপ হচ্ছে, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? তাদের বাদ দিয়ে কি আসলে আলোচনা করাটা কতটুকু গ্রহণযোগ্য অথবা উচিত হবে? জনাব রহমান মুস্তাফিজ। প্রথমত হচ্ছে যে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা না ডাকা ইস্যুটা সাথে আমি তো সংলাপ সংস্কার ইস্যুটাও বলছি। সেটা হচ্ছে যে প্রকৃত স্বৈরাচার এরশাদের দল জাতীয় পার্টি, এটা আমরা সবাই জানি। আমাদের সংবিধান স্থগিত করা, গণতন্ত্রকে হত্যা করা, এই কাজগুলোর মধ্যে দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় থাকা অবস্থায় এমনকি সেনা আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি রাজনৈতিক দল গঠন করা, এই বিষয়গুলি ছিল। সেই জায়গা থেকে জাতীয় পার্টি এক ধরনের রাজনৈতিক পরিচয়ের জায়গাটা আছে। এই ২৪শে জুলাই আগস্টের আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকাটা আসলে একটু ধোঁয়াশাচ্ছন্ন আমি বলবো। একদিকে তারা আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে সংসদে ছিল, আরেকদিকে এই আন্দোলনের কোনো কোনো পর্যায়ে তারা আন্দোলনকে সহায়তা করেছে বা আন্দোলনের সাথে ছিল, এটি একটা বিষয় আছে। আবার জাতীয় পার্টি আসলে যদি আমি মূলধারার জাতীয় পার্টি হিসেবে জিএম কাদেরের অংশটিকেই ধরি, কারণ আমরা জানি পার্থ ও আন্দারিব রহমান পার্থর একটি অংশ আছে, তারপর আনোয়ার হোসেন মঞ্জুর একটি অংশ আছে, এদের নানান ভাগ আছে তাদের মধ্যে, বিদেশের সাথে একটা অংশ আছে। জাতীয় পার্টি ৪-৫ ভাগে বিভক্ত। তো আমি যদি ধরেও নেই জিএম কাদের একটা মূল অংশ, সেই ক্ষেত্রে হচ্ছে সেখানে আবার জিএম কাদের এবং রওশন এরশাদ এদের একটা অংশ আছে। দুজনের দাকুম্ভ সম্পর্ক, দেবর ভাবির লড়াই চলে প্রায়। সেই জায়গায় হচ্ছে তারা নিজেদের আসলে কখন কোন অবস্থানে যাবে, এটি যে একটা বিষয় ছিল। এর সাথে জীবদ্দশা আমরা দেখেছি, নির্বাচনে যাওয়া না যাওয়া, নানান ধরনের একদিনে ৪ ধরনের সিদ্ধান্ত নেওয়া, রিভলভার টেবিলে রেখে আত্মহত্যার হুমকি দেওয়া, এই ধরনের নাটক তো আসলে জাতীয় পার্টি সবসময় করে। তো সেই জায়গা থেকে হচ্ছে জাতীয় পার্টিকে আসলে তার অবস্থানটা স্পষ্ট করতে হবে যে সে এই আন্দোলনটাকে কিভাবে দেখছে। আওয়ামী লীগের সাথে তার সখ্যতার জায়গাটা তাকে পরিষ্কার করতে হবে। এই জায়গাগুলো যদি আসলে ক্লিয়ার না হয়, সেই ক্ষেত্রে জাতীয় পার্টির ডাক পাওয়া না পাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়ে তো রয়ে গেছে। আবার একটি ভোট ব্যাংক আছে বলে আপনি যে মন্তব্যটা করলেন যে একটা জনসমর্থনের জায়গা আছে, সেটি যদি আমরা বলি, সেই ক্ষেত্রে একেবারেই যদি আমরা ৫৪ যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপরে আপনার ফাতেমা জিন্নাহর প্রেসিডেন্ট ইলেকশন, এই আলাপগুলো থেকেও যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশে ভোটের রাজনীতিটা হয়েছে মূলত আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে এককভাবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, তার খুব কাছাকাছি অবস্থান করছে বিএনপি, এবং এর অনেকটা পিছনে গিয়ে হচ্ছে জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। আমরা দেখেছি জামাত ইসলামী বা জাতীয় পার্টির ভোট যা আছে তার অর্ধেক পরিমাণ হচ্ছে বামপন্থীদের, বাকি সব মিলে। আপনি যদি বামপন্থীদের সাথে বৈঠক করেন, আপনি যদি জামাতের সাথে বৈঠক করেন, সেই জায়গা থেকে আপনার সংস্কার প্রশ্নে আলোচনায় জাতীয় পার্টিকে আমার মনে হয় যে ডাকা উচিত। এটা একটা বিষয়।
আর আরেকটা হচ্ছে সংস্কারটা আসলে কি করবে। এই সংস্কারটা হচ্ছে রাজনৈতিক সংস্কার। রাজনীতিবিদদের বাদ দিয়ে রাজনৈতিক সংস্কারের আসলে কোনো সুযোগ নেই। কারণ দিন শেষে সে আপনি 6 মাস বলেন, 18 মাস বলেন, আর 24 মাস বলেন, অথবা কেউ কেউ বলছে 20 পিরিয়ড, মানে 10 বছর। আপনি যখনই সংস্কারের কাজটা শেষ করেন না কেন, আপনি নির্বাচনে গেলে এই রাজনীতিকরাই কিন্তু ক্ষমতায় আসবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে। আপনি রাজনীতিবিদদেরকে উপেক্ষা করে, রাজনীতিকে উপেক্ষা করে আপনি রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেবেন, এটা আসলে কোনো সুযোগ নেই। তার মানে আমরা আরেক ধরনের শূন্যতার মধ্যে পড়ে যাব। সেই ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের জায়গায়, রাজনৈতিক সংস্কারের জায়গায় আপনি যেখানেই যান না কেন, রাজনীতিবিদদেরকে উপেক্ষা করার সুযোগ নেই। তাদের মতামতের উপর ভিত্তি করেই আপনাকে এই সংস্কারের পথে এগোতে হবে। এমনকি আপনি যে 6টি সংস্কার কমিশনের জায়গায় যাচ্ছেন, সেই সংস্কার কমিশনগুলোর সাথেও রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক একটা বড় বিষয়, পেশাজীবীদের বৈঠকের জায়গাটাও একটা বড় বিষয়। তো আমার মনে হয় যে খুব তড়িঘড়ি না করে এবং ভবিষ্যৎটা দেখে নিয়ে পথ চলতে হবে, না হলে আরেকটি বিপর্যয় আমাদের সামনে অপেক্ষা করছে। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি একটু বলে রাখি যে 5 সংস্কার কমিশন গঠনের পরে এবার সদস্যদের নাম সহ আনুষ্ঠানিকভাবে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিছুক্ষণ আগেই তথ্যটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। একই ব্যাপারে আসলে আমি যদি একটু তানভীর হোসেন আপনার কাছে যাই, যে জাতীয় পার্টির এই আলোচনায় যাওয়া না যাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আপনি কি মনে করেন? আমি এই জায়গাটাতে ভীষণই কনফিউজড হয়েছি। এই নিউজটাতে কনফিউজড এই কারণে, বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এখন পর্যন্ত আমরা কমপ্লিট একটা ফ্রেমওয়ার্ক পাইনি। যে আন্দোলনটা আমরা কিছু ছাত্র সমন্বয়ক দেখেছি এবং ভীষণ রকমের একটা বড় সাপোর্টিং গ্রুপ দেখেছি। সো এখানে কারা নিষেধ করছে এটা আমরা জানি না। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তাকে নিয়োগ দিয়েছেন ছাত্ররা। তাহলে তাদের মুখপাত্র হিসেবে ধরতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি বলেছেন যে ইনক্লুসিভ পলিটিক্স করবেন, অল ইনক্লুসিভ। একটা ইনক্লুসিভ পলিটিক্স করা মানে হলো যে প্রত্যেককেই তো সাথে নেয়া, কাউকে তো এক্সক্লুড করে তো আপনি ইনক্লুসিভ পলিটিক্স করতে পারবেন না, ইনক্লুসিভ বাংলাদেশ আপনি তৈরি করতে পারবেন না। তাহলে প্রধান উপদেষ্টা যে স্টেটমেন্টটা এর আগে দিয়েছেন যে উনি ইনক্লুসিভ পলিটিক্সে যাবেন, সেই জায়গা থেকে কি ওনারা সরে আসলেন? সরে আসলে কি সেই সরে আসাটা কি অনেক দ্রুত হয়ে গেল না? সেই সরে আসার পিছনে তাদের যে যুক্তি এখন যেটা বলছেন, তাহলে তারা এর আগে যখন যেটা বলেছেন সেই বলাটার সাথে এই বলাটার যে খুব দ্রুত একটা আমরা তফাৎ দেখতে পেলাম, সেই তফাৎ কিন্তু জাতিকে অনেক বেশি কনফিউজ করে ফেলবে। জাতিতে যেই সরকারই থাকুক, সেখানে কিন্তু আমরা চাই একটা কনফিডেন্ট, একটা হলো যে রাষ্ট্রনেতা দেখতে চাই, একটা কনফিডেন্ট সরকার দেখতে চাই। যতখানি সংস্কারের কথা বলা হোক, সেখানে কিন্তু সেই কনফিডেন্সটা কিন্তু জাতির কনফিডেন্স। এখন যদি আপনার রাষ্ট্রনেতা একবার বলেন যে আমি আজকে এর সাথে বসবো, কালকে বলবেন যে না আমি ওনার সাথে বসবো না, এখানে যদি মুস্তাফিজ ভাই যেটা বলেছেন, ভোট ব্যাংকের থিওরি হিসেবে গেলে কিন্তু আওয়ামী লীগের কিন্তু অনেক বড় একটা সাপোর্টিং গ্রুপ আছে। এখন আওয়ামী লীগকে হটিয়ে এই জুলাই আগস্টের যে বিপ্লবটা সেটা হয়েছে, সেটা নিয়ে কি হবে সেগুলো হয়তো আলোচনা করতে একটু সময় লাগবে। কিন্তু জাতীয় পার্টির মতো ছোট দলগুলোর সাথে যদি এখন সেই আচরণগুলো শুরু হয়, তাহলে সেটা কিন্তু একটা নতুন ধরনের আপনার হলো যে পাথ হয়ে ইঙ্গিত দিচ্ছে। তো সুতরাং আমার মনে হয় যে এটা জাতীয় পার্টির থেকেও মুখ্য হলো যে সরকারকে তার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। তিনি কাদের সাথে বসতে চান, কবে নাগাদ বসতে চান, এবং সেই বসাগুলোর উদ্দেশ্য কি, এবং সেখান থেকে আসলে কি কি ওনারা পেতে চাচ্ছেন। এক্ষেত্রে সরকার এখন পর্যন্ত কোনো ইন্ডিকেটর সেট করেন নাই যে এই ইন্ডিকেটর গুলো ফুলফিল করলেই কেবল সেই দলগুলোর সাথে বসা যাবে। এখন জাতীয় পার্টি কিন্তু একটা ইন্টারেস্টিং পজিশনে, তারা একবার সাপোর্ট করেছে, একবার সাপোর্ট করে নাই। তো তাদেরকে আপনি কোন ইন্ডিকেটর দিয়ে আপনি তাদেরকে হলো যে জাজ করবেন। সুতরাং আমার মনে হয় সরকারের তরফ থেকে এগুলো যে নিউজটা এসেছে সেটা তথ্য হিসাবে আমরা গ্রহণ করলাম, কিন্তু সরকার তার পজিশনটা ক্লিয়ার করবেন, এটাই আমাদের প্রত্যাশা। জি, আপনাকে ধন্যবাদ। রহমান মুস্তাফিজ, আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য সামরিক আইন সংস্কারে কমিশন গঠনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা।
তারা বলেছেন যে সামরিক বাহিনীকে রাজনীতি মুক্ত করতে হবে। গত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে, যাদের চাকরির বয়স শেষ হয়েছে তাদের আর্থিক সহায়তা দিতে হবে। এটি গত শনিবার বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণ প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক একটি আলোচনা সভা ছিল, সেখানে বক্তারা এই কথা বলেছেন। এই যে সামরিক আইন সংস্কারের যে বিষয়টি, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? কি ধরনের সংস্কার আসলে প্রয়োজন আপনি মনে করেন কিনা, আদৌ সংস্কার প্রয়োজন কিনা এই জায়গায়? সামরিক বাহিনী সংস্কারের জায়গাটা যদি বলি যে এখন আমাদের গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা জায়গা। এখন ধরেন হচ্ছে এদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা দেখেছি যে আমাদের জাতীয় বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ইদানিং হচ্ছে শিক্ষা খাতে। এই শিক্ষা খাতে যে সর্বোচ্চ বরাদ্দ হয় তার ধরেন কমপক্ষে 70% চলে যায় কিন্তু আবার আমাদের সশস্ত্র বাহিনী জন্য, তাদের নানান ক্যাডেট কলেজ থেকে শুরু করে নানান এনডিসি থেকে শুরু করে বিউপি, এই ধরনের তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাগুলোতে এই বরাদ্দর একটা সিংহভাগ চলে যায়। আবার রাজনীতিকরণের জায়গায় যদি বলি, আমি আমাদের একজন সাবেক সেনা প্রধানের কথা বলতে পারি, জেনারেল হাসান মোর্শেদ চৌধুরী একসময় সেনা প্রধান ছিলেন। পরবর্তী সময় 2006-এর সেই আন্দোলনের পরবর্তী সময় যেই তত্ত্বাবধায়ক সরকার হয় 111-এর পরবর্তী সময়, সেখানে তিনি উপদেষ্টা ছিলেন। সেই সময়ে ওনার একটা কথা আমার খুব মনে পড়ে যে উনি বলছিলেন যে এক সময় আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোট দিতে পারতেন না, তাদের ভোটাধিকার ছিল না। কারণ হচ্ছে সশস্ত্র বাহিনী সদস্যরা ভোট দিতে যাওয়া মানে কোনো একটি রাজনৈতিক দলকে হচ্ছে সমর্থন দেওয়া, একটি রাজনৈতিক মতাদর্শকে সমর্থন দেওয়া। জেনারেল এরশাদ যখন সেনা প্রধান এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করেন, তখন তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ভোটাধিকার দেওয়া এর জায়গাটা উন্মুক্ত করলেন। কিন্তু এরশাদ পতনের পরে যদি ধরি 6 ডিসেম্বর 1990 এরশাদের পতন হলো, তারপরে আরো প্রায় 111-এর পরে ধরেন 2007, মানে হচ্ছে 17 বছর পরের কথা, যে এই 17 বছরও জেনারেল হাসান মোর্শেদ চৌধুরী ভোটাধিকার প্রয়োগ করতেন না। কেন করতেন না? তিনি বলতেন যে, বা তিনি আমাকে বলেছেন যে আমি একজন সোলজারের রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করা এটি উচিত না, এবং সেই কারণে আমি ভোট দিই না। কারণ ভোট দিতে যাওয়া মানে হচ্ছে আমি নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, কাস্তে যে কোনো প্রতীকে আমি ভোটটা দেব, তার মানে আমি একটি রাজনৈতিক দলকে সমর্থন করছি। একজন সোলজার হিসাবে আমি এটা করতে পারি না। আমার কাছে তার এই যুক্তিটা অসাধারণ লেগেছে যে সত্যিকার অর্থেই আমাদের সশস্ত্র বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত, এবং দেশপ্রেমের যে জায়গাটা আছে সেই জায়গাটা তো অবশ্যই ওইভাবেই দেখতে হবে। তাদেরকে রাজনীতি মুক্ত করা, রাজনৈতিকভাবে নিয়োগ দেয়া, সুপারসিড করে কাউকে সেনা প্রধান করা বা নৌ প্রধান করা, বিমান প্রধান করা, এই জায়গাগুলো, অথবা পুলিশের আইজিপি করা বলেন, আমাদের র্যাবের ডিজি করা বলেন, মানে যা যা আছে কোস্টগার্ড থেকে শুরু করে সব করা জায়গায়, শুধুমাত্র আমি সেনাবাহিনী বলবো না, আমাদের এই ধরনের যতগুলো অর্গান আছে, 3 বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার থেকে শুরু করে সব কটা জায়গাতেই রাজনীতি মুক্ত রাখাটা খুব জরুরি। কারণ হচ্ছে রাজনীতি মুক্ত না রাখলে, এই যে দেখেন 24 এর আন্দোলনের কথা যদি বলি, যে 5 আগস্টের পরে অসংখ্য মামলা হয়েছে। এই মামলাগুলোতে কি হচ্ছে, মামলায় যিনি বাদী তিনি মামলা করতে গেলেন 10 জনের বিরুদ্ধে। লোকাল থানা করলো কি, বললো যে ওই 10 জন সহ অজ্ঞাতনামা 1200 জন হচ্ছে মামলার আসামি। তার মানে কি দাঁড়াচ্ছে, পুলিশের সেই বাণিজ্য রয়ে গেল, গ্রেফতার বাণিজ্য রয়ে গেল। আজকে আমাকে এই থানা থেকে বদলি করে দিচ্ছে, সমস্যা নাই, ওই থানায় আমি যাচ্ছি, ওই থানা থেকে এই থানায় আসবেন, উনিও তো আমার জন্য সে বাণিজ্যের পট্টা খোলা রেখে এসছেন। তো এইরকম করে নানান জায়গায়, তারপর কেনাকাটা থেকে শুরু করে নানান কিছু অবকাঠামো নির্মাণ, এই জায়গাগুলো থেকে আমাদের সমস্ত বাহিনীগুলোকেই একটু দূরে রাখা দরকার। যে রাজনীতি এবং বাণিজ্য, এই দুইটা আসলে আমাদের সশস্ত্র বাহিনী বলি অথবা আমাদের নিরাপত্তা বাহিনীগুলি যা কিছু বলি না কেন, এদেরকে এই দুইটা জায়গা থেকে দূরে রাখা, এটা হচ্ছে সংস্কারের প্রথম এজেন্ডা হওয়া উচিত। জি, আপনার কাছে আমি অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই। আসলে
আমি অনুষ্ঠানের শুরুতে যখন কয়েকটি তথ্য দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম একটি বিষয়, সেটা হচ্ছে যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে, মালিক সম্পাদক শুধু নয় এবং মাঠ পর্যায়ে যারা সাংবাদিক আছে তাদের সাথেও বসা হবে। সম্পাদক এবং মালিকরাই নাকি ওয়েস্ট বোর্ডের বিরোধিতা করেন, তিনি এমনটা বলেছেন। এবং আমি যদি একটু যোগ করি যে এই যে লোকগুলো যারা সাংবাদিকদের অধিকারের বিরোধিতা করেন, এর মধ্যে কিন্তু আপনি খুব ভালো মতোই জানেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যমেও দেখে থাকি যে, এবং দেখেছি এবং এখন আমরা দেখি যে এই সম্পাদক মালিকদের পক্ষে সাংবাদিকদের মধ্যেও কিছু সুবিধাভাগী লোক রয়েছে। তারা বিভিন্ন গণমাধ্যমে নিজের পদোন্নতি, আর্থিক সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য বাকি সহকর্মীদের মনে করেন যে ন্যায্য অধিকার অথবা যৌক্তিক পাওনা সুযোগ সুবিধা পাওয়া উচিত, এগুলো তারা তোষামোদি করে নিজেদের জন্য আসলে তারা ব্যাহত করে। এখন যে বিষয়টা, এই যে সার্বিক, এটা আসলে একটা জটিল বিষয় এই সংস্কারটাও। এই যে গণমাধ্যম সংস্কারে যে কমিশন গঠনের কথা বলা হচ্ছে, তথ্য উপদেষ্টা বললেন, আপনি কি মনে করেন আসলে সাংবাদিক হিসেবে সাংবাদিকদের পক্ষ থেকে কোন বিষয়গুলো এই জায়গাটাতে আসলে থাকা উচিত? এবং গণমাধ্যমের স্বচ্ছতা স্বাধীনতা যেমন নিশ্চিত করার একটি বিষয় রয়েছে, গণমাধ্যম কর্মীদের যে অধিকার সেটাও নিশ্চিত করার বিষয় রয়েছে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রায় ১.৫ দশক আগে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। ১ যুগ আগে আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরও এফইসি মেম্বার ছিলাম, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটিতেও দায়িত্ব পালন করেছি। তো সবকিছু মিলে এটা আসলে অনেক বড় আলোচনা। আমি খুব ছোট্ট করে যদি কয়েকটা পয়েন্ট বলি বুলেট আকারে। একটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা বলে আসলে কিচ্ছু নাই। স্বাধীনতা যেটা, সেটা হচ্ছে মালিকের স্বাধীনতা। মালিক যা বলবেন, গণমাধ্যম কর্মীদেরকে মালিকের মতাদর্শ অনুযায়ী চলতে হবে। এখন কোনো মালিক যদি হচ্ছে ব্যবসায়ী হন, তাহলে হচ্ছে উনি হয়তো রাজনীতির জায়গাটা একটু একভাবে দেখবেন, আবার যদি রাজনীতিবিদ হন তাহলে রাজনীতির জায়গাটাই ওইভাবে দেখবেন। আবার হচ্ছে কেউ হচ্ছে শখের জায়গা থেকে আসেন, এক এক ধরনের জায়গা। সেই জায়গা থেকে যদি বলি যে মালিকদেরকে যে দোষারোপটা করা হচ্ছে আজকে, আমি বলবো যে মালিকরা তো আসলে সাংবাদিক থেকে মালিক হয়েছেন এই সংখ্যাটা কম। মালিকদেরকে খারাপ করে কারা? মালিকদেরকে খারাপ করি আমরা এবং রাজনীতিবিদরা। আজকে সাংবাদিকদের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে, বাড়ি দখল করা থেকে শুরু করে চাঁদাবাজি, মাস্তানি, ব্ল্যাকমেলিং, এই যে অভিযোগগুলো, এটা আবার কারা করে? এটা কিন্তু ওই নিচের দিকের যেই সাংবাদিকটা হচ্ছে অ্যাসাইনমেন্টে গিয়ে ৫০০-১০০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকে অথবা ফোন করে ২ লাখ ৫ লাখ টাকা দাবি করে, এটা আপনি তাকেও দোষ দিতে পারেন না, আবার মালিক পক্ষকেও দোষ দিতে পারেন না। এই অপরাধটা করি মূলত আমরা যারা একটু উপরের দিকে চেয়ারে বসে আছি। আমরা মালিককে বোঝাই কি, যে আপনি আমার বেতনটা ৫ লাখ টাকা করে দেন, আমি আপনার অন্যদের বেতন হচ্ছে ১০ লাখ টাকা কমা দিচ্ছি। এই হচ্ছে শুরু। এখন আপনি জেলাগুলিতে টাকা দিচ্ছেন না, সাংবাদিককে বেতন দিচ্ছেন না, তখন সাংবাদিকরা কি করে? তখন হচ্ছে তার তো অফিসের জন্য অ্যাসাইনমেন্টে যেতে হয়, নিউজটা পাঠাতে হয়, তার আর কিছু না মোবাইল ডাটাটা কিনতে হয়। তখন হচ্ছে এরা ভিক্ষুকের মতো হাত পাতে গিয়ে অনুষ্ঠান আয়োজকদের কাছে, আমি ভিক্ষুক শব্দটাই ব্যবহার করলাম, কখনো কখনো এটা আরো বাজে জায়গায় চলে যায়। এখন হচ্ছে ও অপরাধ করছে, কিন্তু অপরাধটা করার জন্য আমি এই জায়গায় হচ্ছে মূল দায়ী লোকটা। কারণ কি, আমি তো তাকে বেতন দেই না। আপনি শুনলে অবাক হবেন, আমাদের মূলধারার গণমাধ্যম বিশেষ করে টেলিভিশন গুলো সাংবাদিক নিয়োগের নামে ৫০,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত নেয়। এবং এই টাকাটা আবার ২ ধরনের পথে নেওয়া হয়। একটা হচ্ছে মালিকরাই নিচ্ছেন এই টাকাটা, আবার কিছু কিছু আছে নিয়োগকর্তা যিনি সাংবাদিক আছেন বা অ্যাডমিনের লোকটা আছেন, তারা হচ্ছে এই ৫০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত এই টাকাটা নিয়ে আত্মসাৎ করছেন, মালিক হয়তো জানেনই না। তো এই ধরনের নানান ধরনের ঘটনা আছে। তো যেই একজন জেলা প্রতিনিধি অথবা নিচের দিকে ঢাকা শহরের একজন নিচের দিকের একজন রিপোর্টার যখন হচ্ছে ৫০,০০০, ১ লাখ ২ লাখ টাকা দিয়ে হচ্ছে চাকরিটা নিচ্ছে, সে কি এই টাকাটা তুলবে না? আমাদের নির্বাচনী সংস্কার, একটু আগে সংস্কার প্রসঙ্গে বলতে যাচ্ছে, যেটা বলছিলাম রাজনৈতিক সংস্কারের কথা, যে আমাদের রাজনীতিবিদরা এই যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করেন, করে হচ্ছে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েই কিন্তু লুটপাটটা শুরু করেন। কারণ তাকে ওই টাকাটা তুলতে হবে, লাভ করতে হবে, পরের নির্বাচনের খরচটা জমাতে হবে। সেম সাংবাদিকদের এই জায়গাটাতে, আমি ৫০,০০০, ১ লাখ ২ লাখ টাকা দিয়ে চাকরি নিলাম, আমি টাকাটা তুলবো না? আমাদের আমলাদের অবস্থা ওই, আপনি একটা থানায়, ঢাকা শহরে একটা থানায় আপনি মিনিমাম ২৫ লাখ, উপরে ৮০ লাখ টাকা না দিলে হচ্ছে আপনি ঢাকায় ভর্তি হয়ে আসতে পারবেন না। আমরা কয়েকদিন আগে দেখলাম ৫ কোটি টাকা হচ্ছে, 10 কোটি টাকা হচ্ছে ডিসি হওয়ার জন্য দিতে চায়। কি কারণে চায়? তো এই সমস্ত বিষয়গুলো মিলেই সাংবাদিকদের জায়গাতে হচ্ছে আসলে ঢেলে সাজাতে যাবেন, হবে না।
এই করাপশন থেকেই যাবে। আপনি মালিককে, সিনিয়র সাংবাদিককে, জুনিয়র সাংবাদিককে, কাউকেই হচ্ছে আপনি এই জায়গাটায় একদম এই সংস্কারের নামে সংস্কার করে ফেলবেন এটা ভাবলে ভুল করবেন। কারণ হচ্ছে আমাদের অস্থি মজ্জায় হচ্ছে অনিয়ম, দুর্নীতি, অপেশাদারিত্ব যুক্ত হয়ে গেছে। এটার জন্য আপনাকে অনেক লম্বা সময় দিতে হবে। আর মাছ যখন দেখবেন যে মাছটা পচে যায়, মাছের পচনটা ধরে কোথায়? মাথায়। আমাদের সমাজে, আমাদের যে কোনো পেশায় পচনটা হচ্ছে মাথায় ধরেছে। সেই জায়গা থেকে মালিকদেরকে এককভাবে দোষ দিয়ে লাভ নাই, সাংবাদিক নেতাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কাউকেই দোষ দিয়ে লাভ নাই। মূল সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোতে, আমাদের সমাজের যেই চিন্তার জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদের মূল সমস্যা। তো সংস্কার করতে হলে সবগুলো একসাথে করতে হবে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দিয়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।